হ্যালো স্টুডেন্টস, কি অবস্থা সবার? তো আজকে হচ্ছে এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 2 গতি এর যে বোর্ড এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করছি। তো এই ক্লাসটা হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট এর আগের ক্লাস আমরা হচ্ছে কমপ্লিট করেছি। তো দেখো আমরা হচ্ছে যে ক্লাসটা শুরু করি। তো কোশ্চেনটা দেয়া আছে হচ্ছে একটি গাড়ির বেগ 20 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর 4 মিটার পার সেকেন্ড হয়। গাড়িটির ত্বরণ কত? ত্বরণ বের করতে বলেছে। কন্টেন্ট কি কি দেয়া আছে? বেগ দেওয়া আছে, আদি বেগ কত 20 মিটার পার সেকেন্ড এবং সেটা কমে 4 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে শেষ বেগ কত? 4 মিটার পার সেকেন্ড। আর সময় কত? 4 সেকেন্ড। আমরা কি জানি ত্বরণের সূত্রটা? শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে শেষ বেগ কত? 4, আদি বেগ কত? 20 ডিভাইডেড বাই 4 সেকেন্ড। তাহলে কত আসবে? -4। দেখো কিভাবে হচ্ছে আমরা করেছি। ত্বরণের সূত্র ছিল a ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ, টি হচ্ছে সময়। তাহলে হচ্ছে a ইকুয়াল টু 4 মাইনাস 20 ডিভাইডেড বাই 4 হচ্ছে যে -4 হচ্ছে ত্বরণের মান। -4 ত্বরণের মান মানে কি? মাইনাস থাকার অর্থ হচ্ছে মন্দন হচ্ছে, অর্থাৎ এখানে যে ত্বরণ বের করতে বলেছে সেটা মন্দন। আসলে মন্দন আর ত্বরণের মধ্যে পার্থক্যই হচ্ছে যে ত্বরণ হচ্ছে বেগ যখন বাড়ে তখন সেটাকে ত্বরণ বলে, আর বেগ যখন কমে তখন সেটাকে মন্দন বলে। আমরা ত্বরণের সংজ্ঞা কি জানি? বেগ বৃদ্ধির হার। প্রতি সেকেন্ডে যত বেগ বৃদ্ধি পায় সেটাকে ত্বরণ বলি, আর যখন প্রতি সেকেন্ডে বেগ হ্রাস পাই, যে পরিমাণ হ্রাস পাই সেটাকে আমরা মন্দন বলি। আচ্ছা চলো সেকেন্ড কোয়েশ্চেনে। পরের প্রশ্নটা হচ্ছে একটি গাড়ির বেগ 20 মিটার পার। আচ্ছা আমি গ্রাফে অঙ্কন করে দেখিয়েছি। দেখো আদি বেগ ছিল 20, শেষ বেগ হয়েছে 4, এই যে 4, এবং সময় 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে 20 মিটার পার সেকেন্ড থেকে 4 মিটার পার সেকেন্ড হয়েছে। এখন তাহলে হচ্ছে যে দেখো মন্দনের গ্রাফটা কেমন? নিম্নমুখী গ্রাফ। হ্যাঁ, বেগ যেহেতু কমছে, এই যে 20 থেকে 4 হয়েছে, নিম্নমুখী গ্রাফ। তাহলে এই গ্রাফের ঢাল কত? ঢাল যেটা সেটাই হচ্ছে ত্বরণের মান বা মন্দন। তো তোমরা যারা হচ্ছে অ্যাডভান্স একটু যেতে চাও তাদেরকে বলে রাখি, তুমি এই গ্রাফে ঢাল নির্ণয় করার মাধ্যমে ত্বরণের মান বা যে মন্দনের মানটা আছে সেটা কিন্তু পেয়ে যাবা। তাহলে ঢাল নির্ণয় করার সূত্র কি ছিল? ঢাল নির্ণয় করার সূত্র ছিল ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। ঢাল ইকুয়াল টু এম ইকুয়াল টু ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষের পরিবর্তন কত দেখো তো? ওয়াই অক্ষের পরিবর্তন 20 থেকে 4 হয়েছে, তাহলে পরিবর্তন কত? 20 থেকে 4 হয়েছে, -16। 4 যেহেতু পরে 4 হয়েছে, তাহলে 4 - 20 ইকুয়াল টু -16। আর সময় কত? 0 থেকে 4 সেকেন্ডে হয়েছে। তাহলে এক্স অক্ষের পরিবর্তন কত? 0 থেকে 4। তাহলে ওয়াই অক্ষের পরিবর্তন -16, এক্স অক্ষের পরিবর্তন 4, তাহলে কত হয়? -4। এভাবে আমরা ঢাল নির্ণয় করার মাধ্যমেও ত্বরণ নির্ণয় করতে পারি। ঠিক আছে স্টুডেন্টস, তারপরের কোয়েশ্চেনটা আমরা যাই। এখানে হচ্ছে এক্স অক্ষ বরাবর কি দেখানো হয়েছিল? সেকেন্ড, এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে তোমাকে বেগ দেখানো হয়েছিল, এবং এখানে স্লোপ বা ঢাল নির্ণয় করার মাধ্যমে ত্বরণের গ্রাফটা পেয়ে গিয়েছি, একটু ডিটেলসে দেখিয়েছি। পরের প্রশ্নটা হচ্ছে একটি মোটরসাইকেল আরোহী 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং তার বেগ বৃদ্ধি পেয়ে 5 সেকেন্ডে 35 মিটার পার সেকেন্ড হয়। তার ত্বরণ কত? তার হচ্ছে ত্বরণ বের করতে বলেছে। এখন আমাকে হচ্ছে যে এটা মিটার পার সেকেন্ডে দেওয়া নাই, আমাকে প্রথমে মিটার পার সেকেন্ডে নিয়ে নিতে হবে। আমাকে প্রথমে মিটার পার সেকেন্ডে নেওয়ার এখানে একটু আচ্ছা, এই কোশ্চেনটা দেখো, বলছে একজন মোটরসাইকেল আরোহী 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করে এবং সেই বেগটা বৃদ্ধি পায় 5 সেকেন্ডে এবং 35 মিটার পার সেকেন্ড হয়। তাহলে ত্বরণ কত? তোমাকে আগে এককগুলো সমতা করে নিতে হবে। তোমাকে 54 কিলোমিটার পার আওয়ারকে তোমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তারপরে তুমি এই ক্যালকুলেশনটা করবে। ত্বরণ নির্ণয়ের সূত্র আগেই বলেছিলাম, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে শেষ বেগ হচ্ছে 35 মিটার পার সেকেন্ড, এবং 54 কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি মিটার পার সেকেন্ডে করো তাহলে সেক্ষেত্রে 15 মিটার পার সেকেন্ড আসবে, অর্থাৎ 35 - 15 ডিভাইডেড বাই 5। তাহলে কত হয়? 20 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 4। অ্যান্সার হবে 4। দেখো আমরা কিভাবে বের করেছি, পরের স্লাইডে আমরা দিয়ে রেখেছি। এই যে এখানে আদি বেগ দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। আদি বেগটাকে হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ারকে 15 মিটার পার সেকেন্ডে কনভার্ট করেছি। তারপরে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে পেয়েছি এই যে a ইকুয়াল টু 35 - 15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 4 মিটার পার সেকেন্ড। তাহলে খ নম্বর উত্তর। আমরা এখানে গ্রাফের মাধ্যমে দেখিয়েছি। দেখো সময় যখন শূন্য ছিল তখন বেগ ছিল 15,
54 কিলোমিটার পার আওয়ার, যেটা কত ছিল 15। যখন সময় 5 সেকেন্ড অতিবাহিত হয়েছে তখন শেষ বেগ কত হয়েছে? শেষ বেগ হয়েছে 35 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো 5 সেকেন্ডে কত বেড়েছে বেগ? 5 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড বেড়েছে। এবং এই গ্রাফটা তুমি যদি হচ্ছে ঢাল বের করো গ্রাফের, তাহলে তুমি কিন্তু আবার ত্বরণ পেয়ে যাবে। দেখো আমি ঢালের সূত্র কি বলেছিলাম? ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। ওয়াই অক্ষের পরিবর্তন কত হয়েছে? দেখো 15 থেকে 35 হয়েছে, পরিবর্তন কত? 20। আর এক্স অক্ষের পরিবর্তন কত? 0 থেকে 5 হয়েছে, তাহলে কত? ডিভাইডেড বাই 5। 20 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 4। তাহলে হচ্ছে ঢাল নির্ণয়ের মাধ্যমে আমরা ত্বরণ নির্ণয় করতে পারলাম। নেক্সট স্লাইডে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, একটি মোটর সাইকেলের বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির মন্দন কত হবে? তোমাকে বলেছে মন্দন নির্ণয় করতে। তুমি ত্বরণ নির্ণয় করে যেটা পাবা তার সামনের দিকে একটা মাইনাস দিয়ে দিলেই তোমাকে সেটাই হচ্ছে মন্দনের উত্তর। কারণ আমরা জানি ত্বরণ আর মন্দন হচ্ছে যোগাত্মক বিপরীত রাশি। যোগাত্মক বিপরীত কথাটা তোমার কাছে একটু নতুন শোনাচ্ছে। আসলে তোমাকে হচ্ছে যে দুইটা রাশি হচ্ছে একটা আরেকটার বিপরীত। কেমন বিপরীত? হচ্ছে মাইনাস হবে আর কি। যদি 5 থাকে আরেকটা যোগাত্মক বিপরীত কত হবে? -5। এটাকে বলে যোগাত্মক বিপরীত। আর গুণাত্মক বিপরীত কি, সেটা কি জানতে চাও? সেটা হচ্ছে যদি 5 থাকে তাহলে গুণাত্মক বিপরীত হবে 1 ডিভাইডেড বাই 5, এরকম। এটা আগে থেকেই বলে রাখলাম, তোমাদেরকে হচ্ছে একটু অ্যাডভান্স করে রাখলাম। তাহলে এখানে দেখো, যদি হচ্ছে যে মন্দন নির্ণয় করতে বলে, তাহলে তুমি আদিবেগ মাইনাস শেষ বেগ ডিভাইডেড বাই সময় করতে পারো, অথবা ত্বরণ নির্ণয় যেভাবে করে শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই সময়, এভাবে নির্ণয় করে তারপর ত্বরণের সামনে একটা মাইনাস দিয়ে দিলেই মন্দন পেয়ে যাবা। দেখো আমরা কিভাবে করেছি। আমরা নির্ণয় করেছি হচ্ছে যে ত্বরণ, এখানে হচ্ছে বলে দিয়েছি আমরা মন্দন নির্ণয় করেছি। আসলে মন্দন হলো বেগের হ্রাসের হার, অর্থাৎ a ইকুয়াল টু ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই টি, অর্থাৎ আদিবেগ মাইনাস শেষ বেগ করেছি। আমরা সরাসরি মন্দন বের করেছি। তাহলে মন্দন আদিবেগ কত ছিল? 30। শেষ বেগ কত ছিল? 14 ডিভাইডেড বাই কত? 8 সেকেন্ডে গিয়েছি, তাহলে 8। তাহলে 16/8 ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড। তাহলে মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমাকে যদি বলি যে ত্বরণ কত হবে, তাহলে ত্বরণ তাহলে কি করবে? তুমি একটা মাইনাস সামনের দিকে লাগিয়ে দিবে, যোগাত্মক বিপরীত করবে, অর্থাৎ সামনের দিকে একটা মাইনাস লাগিয়ে দিবে। তাহলে ত্বরণ যদি জিজ্ঞাসা করতো তাহলে কত হতো? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আমরা গ্রাফটাও দেখিয়েছি। দেখো বেগ যখন ছিল 30, তখন হচ্ছে যে সময় ছিল 0। যখন 8 সেকেন্ড অতিবাহিত হয়েছে তখন ফাইনাল বেগ বা শেষ বেগ কত হয়েছে? 14। গ্রাফটা কি? নিম্নমুখী। গ্রাফটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা মন্দনের গ্রাফ, ঠিক আছে? তুমি কিন্তু গ্রাফ অঙ্কন করেও বুঝতে পারো যে ত্বরণ হচ্ছে নাকি মন্দন হচ্ছে। আর এই গ্রাফের ঢাল বের করার মাধ্যমেও তুমি ত্বরণ এবং মন্দনের মানটা বের করতে পারবে। ওকে, তারপরে কোশ্চেন, এ বস্তুর বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 3 সেকেন্ড পরে 5 মিটার পার সেকেন্ড হয়, এক্ষেত্রে ত্বরণ কত? দেখো 15 মিটার পার সেকেন্ড থেকে বেগ কমেছে, 5 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে ত্বরণ হবে নাকি মন্দন হবে? যেহেতু বেগ কমেছে তাহলে কি হবে? মন্দন হবে। তাহলে আমরা কিভাবে বের করব? প্রথম, যেহেতু ত্বরণ নির্ণয় করতে বলেছে, ত্বরণের সূত্র হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে শেষ বেগ কত ছিল? 5 মাইনাস 15 সমান কত? -10 ডিভাইডেড বাই 3 সমান 3 -10 ডিভাইডেড বাই 3 -3.33 হ। দেখো আমরা কিভাবে করেছি। এখানে কি কি দেওয়া আছে? আদি বেগ দেওয়া আছে ইউ 15, শেষ বেগ ভি 5 মিটার পার সেকেন্ড, সময় টি 3 সেকেন্ড, সূত্র কি? a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তারপর এই কন্টেন্টগুলো সূত্রতে বসিয়েছি। তারপর আমরা ত্বরণের মান -3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়েছি। আমরা এটা গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। সময় যখন 0 ছিল তখন বেগ ছিল কত? 15। সময় যখন 3 সেকেন্ড অতিবাহিত হয়েছে বেগ কত হয়েছে? 5। তাহলে বেগটা যেভাবে কমেছে, দেখো এই গ্রাফটা দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা মন্দনের গ্রাফ। যেহেতু বেগ কমেছে তাহলে মন্দন হয়েছে। আর মন্দন বলতে আমরা কি বুঝি? বেগ হ্রাসের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে যত বেগ হ্রাস পাই সেটা হচ্ছে মন্দন। আচ্ছা, এই গ্রাফের ঢাল বের করার মাধ্যমে আমরা মন্দনটা বের করতে পারি। ওকে, তারপর এই প্রশ্নটা হচ্ছে, একটি গাড়ির বেগ 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত? আচ্ছা, ত্বরণ নির্ণয় করতে আবার বলেছে আদি বেগ দেওয়া আছে 30, শেষ বেগ দেওয়া আছে 10, সময় হচ্ছে 5। ত্বরণের সূত্র যেটা শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে এই সূত্রের মাধ্যমে বসে কত পেয়েছি? -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আই থিঙ্ক এটা ক্লিয়ার। গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখো গড় বেগ ছিল কত? 30 মিটার পার সেকেন্ড থেকে হ্রাস পেয়ে। এটা কিন্তু এটা গ্রাফ না,
এটা হচ্ছে ভুল গ্রাফ বসানো আছে। দেখো এটা কোন অঙ্কের গ্রাফ, এখানে হচ্ছে এটা মনে হয় এটা সম্ভবত পরের অঙ্কের গ্রাফ, এখানে বসানো হয়েছে ভুল করে। আসলে গ্রাফটা হবে নিম্নমুখী, যেহেতু মন্দন হয়েছে, মাইনাস আসছে, 30 থেকে কমেছে, বেগ 30 ছিল কমেছে, বেগ কত হয়েছে 10 হয়েছে, তাহলে কমলে কি হয়, মন্দন হয়। তাহলে এই গ্রাফ কি এটা হওয়া সম্ভব? এটা কিন্তু তুমি বলতে পারো এখন গ্রাফ দেখে যে এটা ত্বরণের গ্রাফ নাকি এটা মন্দনের গ্রাফ। ওকে স্টুডেন্ট, আচ্ছা পরের স্লাইডে যাই। কোনো গাড়ির বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 75 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত? এটা তোমরা বের করো, এই প্রশ্নটা তোমাদের জন্য। এগুলো সব কিন্তু বোর্ড কোয়েশ্চেন, হ্যাঁ, বোর্ডের এই এমসিকিউ গুলো এখন কত সহজ মনে হচ্ছে না? এই এমসিকিউ গুলোই কিন্তু তোমার পরীক্ষাতে আসবে। তুমি যদি এই ক্লাসটা ভালোভাবে করো সেক্ষেত্রে তুমি এই এমসিকিউ গুলো খুব সহজেই সলভ করতে পারবা। দেখো নেক্সট কোয়েশ্চেন, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ে বেগ কি? দেখো ত্বরণে চলছে, সুষম ত্বরণে চলছে। ত্বরণ বলতে কি বোঝায়? বেগ বৃদ্ধির হার, মানে বেগ যখন বাড়ে তখন ত্বরণ হয়, আর এই বেগটা যখন সমান হারে বাড়ে তখন সেটাকে বলে সুষম ত্বরণ। বেগ যদি একই পরিমাণ করে বাড়তে থাকে তাহলে সেটাকে আমরা বলবো সুষম ত্বরণ। অর্থাৎ বেগ প্রতি সেকেন্ডে যদি হচ্ছে যে 3 মিটার পার সেকেন্ড করে বাড়ে তাহলে প্রতি সেকেন্ড পর পর 3 করে বৃদ্ধি পাবে। প্রথম সেকেন্ডে 3, পরের সেকেন্ডে 6, তারপরে সেকেন্ডে 9, এভাবে বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়াটাকে বলে সুষম ত্বরণ। তাহলে সুষম ত্বরণে যখন থাকে তখন কি হয়? সময়ের সাথে কার সম্পর্কের কথা বলেছে? এখানে হচ্ছে বস্তুর যে কোনো সময়ে বেগ ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতিক, ওই সময়ের ব্যস্তানুপাতিক, ওই সময়ের সমানুপাতিক। দেখো আমরা কিন্তু একটা সূত্র জানি, ভি সমান ইউ প্লাস এটি। আমরা তো বুঝতে পারছি যে যখন সময় বাড়ছে তখন বেগ বাড়ছে। দেখো বললাম না তোমাকে উদাহরণে যে 3 থেকে 6 হয়েছে, তারপর 9 হয়েছে, তারপর 12 হয়েছে। তো সময় যখন বাড়ছে 1, 2, 3, 4 করে যখন সময় বাড়ছে তখন বেগটাও 3, 6, 9, 12 করে বাড়ছে, তাহলে সময়ের সাথে সমানুপাতিক। এখন এটা কি বর্গের সমানুপাতিক নাকি শুধু সমানুপাতিক? তখন এটা আমরা বোঝার জন্য একটা সূত্র আমরা জানি, ভি সমান ইউ প্লাস এটি। যারা হচ্ছে যে সূত্রগুলো আমাদের দেয়া মোশন বা গতি এই চ্যাপ্টারে যে 4টা বেসিক সূত্র আছে, তারা যারা এটা মনে রেখেছো তারা হচ্ছে যে খুব সহজেই বলতে পারবে যে এটা একটা সূত্র ছিল, ভি সমান ইউ প্লাস এটি। দেখো তো সূত্রে শেষ বেগ ভি ইকুয়াল টু আদি বেগ প্লাস ত্বরণ গণিত সময়। তাহলে দেখো তো ভি যদি আদিবেগ 0 হয় তাহলে ভি ইকুয়াল টু এটি হবে না? আদিবেগ যদি 0 হয় ভি ইকুয়াল টু এটি। তাহলে দেখো তো এ আর টি গুণ অবস্থায় আছে, তাহলে ভি এর সাথে এবং টি এর সাথে সমানুপাতিক অবস্থায় আছে না? তাহলে সমানুপাতিক সম্পর্ক হবে। তাহলে বেগ এবং সময়ের মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। যদি এখানে এ আর টি ভাগাকারে থাকতো তাহলে টি যেটা নিচে থাকতো, ডান পাশের যেটা নিচে থাকতো ভাগাকারে, সেটা ব্যস্তানুপাতিক হতো। যেহেতু এখানে গুণ আকারে আছে তাহলে এখানে কি হয়েছে? সমানুপাতিক সম্পর্কে আছে। আশা করি এটা বুঝেছো। দেখো গতির কয়টা সমীকরণ আছে? মৌলিক সমীকরণ কয়টা আছে? প্রধান কোয়েশ্চেন হচ্ছে এইটা। অনেকগুলো সমীকরণ তুমি পেয়ে যাবা, গড়বেগের একটা সূত্র দিয়ে সমীকরণ আছে, এভাবে অনেকগুলো সমীকরণ পেতে পারো, কিন্তু মৌলিক সমীকরণ সবসময় মনে রাখবা 4টা মৌলিক সমীকরণ হয়। সেগুলো কি কি? ভি সমান ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা প্রত্যেকটা সমীকরণ আমাদের বেসিক ক্লাসগুলোতে কিভাবে আসছে সেটা প্রতিপাদন করে দেখাবো। যদি হচ্ছে ওই ক্লাসটা আমরা আপলোড করি তাহলে তোমরা হচ্ছে ওই ভিডিও ক্লাসটা দেখলেই পেয়ে যাবা। গড় বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? দেখো তো তোমাকে 4টা অপশন দেয়া আছে, কোন অপশনটা হচ্ছে সঠিক এটা তোমাকে বাছাই করার জন্য আগে তোমাকে ভুল উত্তরগুলো দেখতে হবে। ভুল যেগুলো উত্তর সেগুলো তোমাকে কাটিয়ে দিতে হবে। দেখো ভি ইকুয়াল টু ভিটি প্লাস হাফ এটি, ভিটি না এটা ইউটি প্লাস হাফ এটি। এটা কি সূত্র আছে? কোনো সূত্র তোমার জানা আছে এরকম? অবশ্যই নাই। ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, এরকম সূত্র তোমার জানা আছে? দেখো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়, কিন্তু ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি স্কোয়ার এটা হয় না। ভি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি, এরকমও তোমার সূত্র জানা নাই। ভি সমান ইউ প্লাস হাফ এটি, এমন সূত্র তো তুমি আমার মনে হয় না যে দেখেছো। দেখো পরের স্লাইডটা দেখলে তুমি ক্লিয়ার হবা। এখানে এস ইকুয়াল টু ভিটি
এবং এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই দুইটা সমীকরণ তোমাকে হচ্ছে যে দুইটা সমীকরণ একসাথে নিয়ে তারপর তোমাকে হচ্ছে বের করতে হবে এই প্রশ্নের উত্তরটা। তো সেটা কিভাবে করবে? দেখো এস ইকুয়াল টু ভিটি হয়, আবার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারও হয়। এখানে একটা খেয়াল করার বিষয় আছে যেটা সবাই খেয়াল করে না, সেটা হচ্ছে এস ইকুয়াল টু বড় হাতের ভি কেন লেখা হয়েছে জানো? এই বড় হাতের ভিটা বলছে যে এটা গড় বেগ। যদি এখানে ছোট হাতের ভি থাকতো তাহলে সেটা বোঝাতো সমবেগ। আর সমবেগ কি কখনো সমত্বরণের সূত্রের সাথে একসাথে বসতে পারে? কখনোই না। একটা বস্তু কি একসাথে সমবেগে এবং সমত্বরণে চলতে পারে? সেটা কখনোই সম্ভব না। কোনো একটা বস্তুর হচ্ছে যে বেগ বাড়ছে না মানে ত্বরণ শূন্য, বেগ বাড়ছে না মানে সমবেগ। তাহলে বেগ যখন বাড়ছে না, যখন ত্বরণ শূন্য, তখন কি ত্বরণের সূত্রটা ব্যবহার করতে পারি? অবশ্যই না। তাহলে তখন তো হচ্ছে যে এই সূত্রটা হচ্ছে যে সঠিক ব্যবহার হচ্ছে না। আসলে সমবেগ এবং সমত্বরণ যেহেতু দুইটা আলাদা আলাদা জিনিস, তাই একই সূত্রে একই সাথে দুইটাকে সমান করা যাবে না। আর এখানে যেটা গড় বেগ সেটা হচ্ছে বড় হাতের ভি আকারে প্রকাশ করেছে। গড় বেগ মানে কখনো হচ্ছে যে বেগটা কম ছিল, কখনো বেড়েছে, এবং গড় যখন করা হয়েছে তখন একটা সমান বেগ পেয়েছি, একটা নির্দিষ্ট গড় পেয়েছি। যখন আমরা হচ্ছে যে কোনো জিনিসের গড় বের করি তখন কি পাই? একটা ভ্যালু পাই। 5টা মান দেওয়ার পরে যখন ওই 5টা মানের গড় বের করি তখন একটা ভ্যালু পাই। সেরকমই বেগ যখন বেশি ছিল আবার বেগ যখন কমেছে, এই কয়েকটা বেগের সমন্বয়ে একটা গড় বেগ বের করেছি, সেটাকে আমরা বড় হাতের ভি দিয়ে প্রকাশ করছি। সেই বড় হাতের ভি এস ইকুয়াল টু ভিটি এবং ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা ত্বরণের সূত্র। তারপর ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি, এটা আমরা বের করেছি। তাহলে ভি এই হচ্ছে যে আগের এমসিকিউতে তোমাকে কি বলা হয়েছিল? আগের এমসিকিউতে তোমার ভি এর মান, অর্থাৎ তোমাকে যে গড় বেগের মান সেটা বের করতে বলা হয়েছিল। তাহলে গড় বেগের মান আমরা কিভাবে বের করলাম? দুইটা সূত্রকে সমন্বয় করে বের করলাম। দুইটা সূত্রকে সমন্বয় করে কি পেয়েছি? ইউ প্লাস হাফ এটি। এটা কিন্তু তুমি মাত্রা অথবা একক সমীকৃত করেও করতে পারতে। তোমাকে যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো ওই স্লাইডটা আমাদের কাছে নাই, তারপরে আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো বেগ ইকুয়াল টু ভি, এখানে কি হচ্ছে যে ভি এর সাথে টি যুক্ত হলে দেখো তো এককটা চেঞ্জ হয়ে যায় কিনা? বেগের সাথে কি একই রকম একক থাকে? না। দেখো এটা কিন্তু একই রকম থাকে, ইউ প্লাস ভি, এটা একই রকম থাকছে। আচ্ছা, এটা থাকছে গ নম্বর কি থাকছে? ইউটি। দেখো ভি, এটা ইউ এর একক অর্থাৎ বেগের একক এবং সময়ের একক গুণ হয়ে কি বেগের একক হওয়া সম্ভব? আবার সম্ভব না। তাহলে ক আর গ আগে থেকেই বাদ হয়ে যাচ্ছে। তাহলে খ এবং ঘ এর মধ্যে একটা যে কোনো একটা উত্তর হবে। এখন দেখো এখানে ত্বরণকে সময় দিয়ে গুণ করলে কিন্তু বেগের একক পাওয়া যায়। তুমি যদি একটু খেয়াল করো যে ত্বরণ মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার গণিত একটা সেকেন্ড, তাহলে একটা স্কোয়ারের -2 থেকে একটা -1 + 1 কেটে যাচ্ছে, তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে। তাহলে দেখো বেগের এককও মিটার পার সেকেন্ড না, তাহলে দেখো ঘ নম্বরটা উত্তর হচ্ছে। কিন্তু খ নম্বরে কিন্তু সমতা হচ্ছে না। যখন একক সমতা করে তুমি করতে যাবা তখন এই এমসিকিউ গুলো আরো সহজ হয়ে যাবে। তুমি হয়তো বুঝতে পারছো না যে আমি কোন সূত্রের মাধ্যমে সেটা বের করব, তখন তোমাকে একক সমীকৃত কিংবা মাত্রা সমীকৃত করতে হবে এই উত্তরটা বের করার জন্য। এটা খুব সহজ একটা প্রসেস, তুমি এভাবেও বের করতে পারো, ওইভাবেও বের করতে পারো, যেটা তোমার ইচ্ছা তুমি সেটা করবে। তারপরে কোশ্চেনটা দেখো, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যে কোনো সময়ে বেগ হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতিক, ওই সময়ের ব্যস্তানুপাতিক, ওই সময়ের সমানুপাতিক। আমরা কি দেখেছিলাম? ওই সময়ের সমানুপাতিক আমরা আগের একটা প্রশ্নে দেখেছি। ভি সমান ইউ প্লাস এইটি করে আমরা পেয়েছিলাম। পরের কোশ্চেন, নিচের কোনটি সঠিক? ভি ইকুয়াল টু এস টি, না। এস ইকুয়াল টু ভিটি। তারপর বলছে খ নম্বরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি, না। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর গ নম্বরে বলছে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, হ্যাঁ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। যখন আদি বেগ শূন্য তখন এটা সমান, যখন আদি বেগ শূন্য তখন গ নম্বর সঠিক। আচ্ছা, ঘ নম্বর দেখি, টি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু এস, এটা কি সম্ভব? না। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। যদি তুমি গতির মৌলিক সমীকরণগুলো জেনে থাকো তাহলে এই প্রশ্নটা তোমার জন্য অনেক সহজ ছিল। তাহলে গ নম্বর উত্তর হবে। আদিবেগ তো শূন্য হয় একটা হচ্ছে যে সম্ভব, অবশ্যই সম্ভব। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, এটা উত্তর। তারপরে প্রশ্নটা হচ্ছে, আচ্ছা এটাই ছিল। পরের প্রশ্নটা হচ্ছে গড় বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? গড় বেগের ক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রশ্নটা সলভ করেছি। দেখো, স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ ওই সময়ের বর্গমূলের সমানুপাতিক, ওই হচ্ছে যে বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক, সময়ের বর্গের সমানুপাতিক, সরণের বর্গের সমানুপাতিক। দেখো সময়ের সাথে
কি বেগের সম্পর্ক ছিল সমানুপাতিক বর্গমূল, তাহলে বর্গমূলের সমানুপাতিক হবে না, ক নম্বর কাটা। তাহলে খ নম্বর স্মরণের বর্গমূলের সমানুপাতিক নাকি সময়ের বর্গের সমানুপাতিক? সময়ের বর্গের সমানুপাতিক হবে না, কারণ সময়ের সাথে সমানুপাতিক সম্পর্ক, বর্গ আসবে না। তাহলে ক আর গ কাটা, খ এবং ঘ থাকে। তাহলে স্মরণের সাথে কি সম্পর্ক? বেগের সম্পর্ক স্মরণের সাথে কি? দেখো এটা সূত্রের মাধ্যমে বের করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, যখন আদি বেগ 0, তাহলে 2as, এস আছে গুণ আকারে কত ভি স্কোয়ারের সাথে। তাহলে ভি স্কোয়ারটা যদি ডান পাশে আসে তাহলে কি হয়? বর্গমূল হয়, তাহলে বর্গমূলের সমানুপাতিক। দেখো আমি পরের স্লাইডে সলভ করে দিয়েছি। দেখো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ যখন 0 তখন ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, ভি তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার 2as, এই যে স্কোয়ারটা রুট ওভার হয়ে গেছে, তাহলে রুট 2a গণিত রুট s যখন গুণ আকারে থাকবে তখন কি? সমানুপাতিক সম্পর্ক। যদি এটা ভাগ আকারে থাকতো তাহলে কি হতো? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখানে দেখো তো সমানুপাতিক, আর একটা বর্গমূল আছে, তাহলে কি? বর্গমূলের সমানুপাতিক। তাহলে উত্তরটা হবে কত? খ, বর্গমূলের সমানুপাতিক। পরের প্রশ্নটা দেখো, স্থির অবস্থান থেকে সমতরণে বস্তুর যে কোনো সময়ের বেগ তার অতিক্রান্ত দূরত্বের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। তো আমরা এটা আগের কোশ্চেনে সমাধান করেছি, বর্গমূলের সমানুপাতিক। নিচের কোন সমীকরণটি সঠিক? দেখো তোমার গতির মৌলিক 4টা সমীকরণ মনে থাকলে তুমি এটা করতে পারবা। এই প্রশ্নগুলো পরীক্ষার ফলে একটু কঠিন মনে হয়, কারণ তোমরা গতির যে সূত্রগুলো আছে সেগুলো খুব ভালো করে মুখস্থ করো না। তোমরা কি করতে পারো যে পরীক্ষার হলে তোমার খাতার পেছনের পৃষ্ঠায়, শেষ পৃষ্ঠায় তুমি হচ্ছে যে রাফ আকারে 4টা সূত্র কিন্তু লিখে নিতে পারো। সেক্ষেত্রে তোমার সুবিধা কি হবে? বারবার যখন এই কোশ্চেনগুলো তোমার সামনে আসবে অথবা কোনো অঙ্ক তুমি এই সূত্রগুলো ব্যবহার করে করতে চাইবে, তখন ওই সূত্রগুলো তুমি দেখে একটু হচ্ছে যে খুব সহজে ক্যালকুলেশন করে নিতে পারো। রাফ আকারে তুমি শেষ পেজে লিখে রাখবে, তাহলে এটা তোমার জন্য খুবই হেল্প করবে। আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম আমি ঠিক একই কাজ করেছিলাম। আমার যে পরীক্ষার খাতা ছিল সেটার শেষ পেজে আমি এই 4টা সূত্র, আরও যে সূত্রগুলো ছিল সেগুলো আমি লিখে নিয়েছিলাম আগে থেকে। যেহেতু পরীক্ষা যখন আমি কোয়েশ্চেন দেখবো তখন আমার মাথায় ইনস্ট্যান্ট নাও কাজ করতে পারে, কিন্তু আমি যখন লিখে নিয়েছি তখন আমি কিন্তু দেখতে পারছি যে আমি হচ্ছে কোন সূত্রটা ব্যবহার করবো। তাহলে দেখো তো এই প্রশ্নটা, এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, ইউটি ইকুয়াল টু এস প্লাস হাফ এটি স্কোয়ার। কোনটা? দেখো তো, এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এটা ঠিক। আচ্ছা পরেরটা দেখি, ইউটি ইকুয়াল টু এস প্লাস হাফ এটি স্কোয়ার, না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবে। আর এখানে হচ্ছে এ ইকুয়াল টু ইউ প্লাস ভি, টি ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই এ হবে না, কারণ এখানে হচ্ছে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা যদি এদিকে যায় আর টিটা যদি ডান পাশে আসে নিচে, তাহলে হচ্ছে ইউ প্লাস ভি থাকছে, কিন্তু ইউ প্লাস ভি তো না, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, তাহলে ভি মাইনাস ইউ হতে হতো, তাহলে এটা কারেক্ট হতো, এটাও ভুল। তাহলে ঘ নম্বর হচ্ছে টি ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু এস, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি হতো, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, কিন্তু এটাও ভুল। তাহলে ক নম্বরটাই ঠিক আছে। পরেরটা দেখো, নিচের কোন সমীকরণটি সঠিক? এস ইকুয়াল টু, এই যে এটা আমরা তো সলভ করলাম। পরের কোশ্চেনটা দেখো, একটি গাড়ির বেগ 18 মিটার পার সেকেন্ড, গাড়িটিকে ব্রেক চাপার পর 2 মিটার পার সেকেন্ড মন্দন হতে থাকে, 3 সেকেন্ড পর বেগ কত হবে? দেখো 18 মিটার পার সেকেন্ড ছিল তোমার আগে পূর্বের বেগ, অর্থাৎ আদি বেগ ছিল কত? 18। তারপর তোমার কি হয়েছে? তোমার মন্দন হয়েছে 2 মিটার পার সেকেন্ড, মানে বেগটা কমেছে। মন্দন বলে দিয়েছে, তাহলে বেগটা কমেছে, ত্বরণ -2, যেহেতু বিপরীত, যোগাত্মক বিপরীত। তাহলে 3 সেকেন্ড পর তোমাকে বলছে যে শেষ বেগটা কত হবে। তো আমরা কি জানি ত্বরণের সূত্র, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আমাকে কি কি কন্টেন্ট দেওয়া আছে? আমাকে ইউ এর মান দেওয়া আছে, আমাকে এ এর মান দেওয়া আছে, আমাকে টি এর মান দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? আমাকে ভি এর মান বের করতে হবে। আচ্ছা, তাহলে যখন আমাকে হচ্ছে যে এখানে যেহেতু এ এর সূত্র ব্যবহার করছি, ত্বরণের সূত্র, তাহলে আমাকে এই মানটা -2 ধরে নিতে হবে, যেহেতু মন্দন হয়েছে, যেহেতু মন্দন আর ত্বরণ যোগাত্মক বিপরীত রাশি, সেভাবে আমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে দেখো কত আসবে, 12 আসার কথা। আচ্ছা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই সূত্র, আর হচ্ছে যে এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি একই সূত্র, একটা সূত্রকে এখানে হচ্ছে যে এভাবে হচ্ছে উপস্থাপন করা হয়েছে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ইউ কত? 18, আর এ কত? -2, আর টি কত? 3 সেকেন্ড, 3, তাহলে কত হয়? 12 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝেছো। পরের প্রশ্ন,
স্থির অবস্থান হতে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল বস্তু 2000 সেন্টিমিটার দূরত্ব অতিক্রমের পর বেগ কত হবে। এখানে কি কি দেওয়া আছে, স্থির অবস্থান থেকে, তাহলে কি আদি বেগ 0, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তাহলে এ ইকুয়াল টু 0.2 ত্বরণ দেওয়া আছে, আর এস 2000 সেন্টিমিটার, 2000 সেন্টিমিটারকে আমরা মিটারে রূপান্তর করে নেব। মিটারে কেন করব, কারণ আমাদের এসআই এককে আমাকে মিটারে রূপান্তর করতে হবে। যখন ত্বরণের মান মিটার পার সেকেন্ড স্কোয়ার, তখন আমাকে সরণের মানটাও মিটারে নিতে হবে, ঠিক আছে। এটাকে এমকেএস পদ্ধতিও বলে, মিটার কিলোমিটার সেকেন্ড। ওকে, তো আমরা হচ্ছে এটা ফার্স্ট চ্যাপ্টারের আলোচ্য বিষয়, এমকেএস পদ্ধতি, সিজিএস পদ্ধতি, এসআই একক কি, এগুলো। তো এগুলো আবার আমরা ক্লিয়ার করব, টেনশনের কোনো বিষয় নেই। তাহলে এখানে কি কি দেওয়া আছে, আদিবেগ ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে এবং এস দেওয়া আছে। তাহলে ইউ, এ এবং এস ব্যবহার করে কোন সূত্রটা ব্যবহার করে আমরা বের করতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে সবগুলোই হচ্ছে দেওয়া আছে, ভি এর মান বের করতে হবে। তাহলে ভি এর মান বের করলে কত হবে দেখো, এই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0.2 ইন্টু 20, তাহলে ভি ইকুয়াল টু 2.82। উত্তর ক। আশা করি বুঝেছো।